নির্বাচনের পরিবেশ বিনষ্ট হয়েছে, এটি মনে করার কারণ কি? আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে মনে করি না কোনো কারণ আছে। আপনি কি প্রেক্ষিতে এই কথাটি বলছেন? একটি দলের যিনি আমিন উনি বলেছেন যে নির্বাচনী পরিবেশ নাই। এটা তো রাজনৈতিকভাবে যেকোনো একটা রাজনৈতিক দলের বক্তব্য হতেই পারে। কিন্তু সাধারণ মানুষ কি মনে করছে? মানে কোন জায়গাতে সমস্যা? বাংলাদেশ কি স্বাভাবিকভাবে চলছে না? বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই? একটি সরকার কি বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতায় নেই? সুতরাং এই কথাগুলো আহ, বলার মধ্য দিয়ে আমরা প্রারম্ভেই যে জিনিসটি ধারণা করেছিলাম সেটি হচ্ছে যে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা হয় এবং অবলম্বন করা হচ্ছে। এটি জাতির জন্য, আমাদের দেশের জন্য নিঃসন্দেহে একটি দুঃখজনক আমি মনে করি। কারণ আপনি মানে কতটা সময় এই আমি যদি এখানে প্রশ্ন করি যে কত সময় কত বছর নিলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে? নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ার জন্য কোনো এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল কোনো মেজারমেন্ট স্কেল আছে যে এই স্কেলের মধ্য দিয়ে আমি এটাকে নির্ধারণ করব যে নির্বাচনের পরিবেশ এখন আছে কি নাই? সুতরাং আমি মনে করি এই কথাগুলো হচ্ছে রাজনৈতিক রেথরিক এবং সেটি এক একটি রাজনৈতিক দলের এক এক ধরনের কৌশল এবং তাদের কিছু স্ট্র্যাটেজি থাকে। সেই স্ট্র্যাটেজির ভিতরে আমি ধরে নিচ্ছি সেটা হয়তো একটি বার্গেনিং এর জায়গা, হয়তো বিভিন্ন ইস্যু নিয়ে সেখানে বার্গেনিং এর প্রসঙ্গ আছে এবং তার সাথে রিলেভেন্টলি আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কথাটি আসছে, যেটা সংস্কার এই জাতীয় ঐক্যমত কমিশনের যে মিটিং এবং যে ইস্যুগুলো ছিল সেখানে পিয়ার পদ্ধতির কোনো পদ্ধতি সংস্কার কমিটির কোনো এজেন্ডার ভিতরেই ছিল না। এটি নতুন করে আবার মানে আপনার রাজনৈতিক ময়দানে কিছু ইসলামিক দল এক জায়গায় হয়ে এই ইস্যুটা নিয়ে আসা হয়েছে। সুতরাং আমি মনে করি যদি রাজনীতিটা হয় আসলে মানুষের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, তাহলে আপনার এই ইস্যুগুলোর ভিতরে আপনার ইন্টেনশন গুলো খুব ভালো মনে হয়নি আমার কাছে। ইন্টেনশন খুব সুখকর নয়, ইতিবাচক নয়। আপনি এখানে লক্ষ্য করবেন যে ফরাদ ভাই বলেছেন যে 91টি দেশ। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু স্টাডি করেছি নিয়ার অ্যাবাউট প্রায় 80টি দেশের ভিতরে এই যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন একটি বিধান আছে 80, এবং সেখানে পুরোপুরি নয়, খন্ড খন্ড ইস্যু ক্ষেত্রে আপনি জার্মানিতে কখনো কখনো পরীক্ষামূলক ভাবে এটা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই পদ্ধতিটা নিয়ে এর 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 আগে এই পদ্ধতিটা নিয়ে যে আজকে আপনার রাজনৈতিক মাঠে এক ধরনের কি বলে যে খুব আহ উচ্চবাচ্য করা হচ্ছে ইস্যুটা নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি জনগণের কাছে আস্থা ভাজন হওয়ার জন্য, রাজনৈতিক দল তো জনগণের ভ্যানগার্ড। তো সুতরাং জনগণের যদি আপনি আস্থা অর্জন করেন তাহলে আপনি নির্বাচনে অবশ্যই বিজয়ী হবেন। একটা বিদ্যমান পরিস্থিতি যেটি আমাদের সোশিও ইকোনমিক কনটেক্সট এবং মানুষের ভিতরে যে মাইন্ড সেট আপ, সেটি আপনি ইউরোপের একটা কান্ট্রির রেফারেন্স এখানে নিয়ে আসছেন। ইউরোপের মানুষ তার লুঙ্গি পরে না, ইউরোপের মানুষের মাথা পিছু আয় তো বাংলাদেশের মাথা পিছু আয়ের মতো না, ইউরোপের মহিলারা তো আর আমাদের মহিলাদের মতো শাড়ি পরে না। তো সুতরাং আপনি সেই দেশের রেফারেন্স নিয়ে এসে এখানে বলেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এখন প্রশ্ন হচ্ছে 1% ভোট পেলে আপনি কিভাবে চিন্তা করেন যে আমি পার্লামেন্টে গিয়ে আপনার জনপ্রতিনিধি হিসেবে সেখানে রোল প্লে করব? এটি তো কোনোভাবে প্রত্যাশিত, মানে একটা মানুষের তো লজিক থাকবে, প্রত্যেকটি জিনিসের ডিমান্ডের সাথে একটা লজিক থাকবে, যেটি আপনি বলছেন সংস্কারের ক্ষেত্রে। আমি এই যে সংস্কার যে জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে, এখন প্রশ্ন হচ্ছে সেই সংস্কার কমিশনে আপনার যতগুলো এজেন্ডা ছিল, যতগুলো ইস্যু ছিল, আমার জানা মতে প্রায় অ্যাবাউট 100 এর ভিতরে 70 থেকে 75% ইস্যুগুলো সকল রাজনৈতিক দল কিন্তু একমত হয়েছে। হয়তো সেখানে 25 থেকে 30% হয়তো একমত হয় নাই বা দ্বিমত করে নাই, কিছু আলোচনার প্রসঙ্গ আসছে আমি যতটুকু জেনেছি। এখন সেখানে আপনি বাংলাদেশের যে জায়গায় আপনি এই পদ্ধতিটা প্রয়োগ করবেন, সেই দেশের নাগরিককে এই পদ্ধতির সাথে অভ্যস্ত কিনা, সেই দেশের নাগরিকরা এই জিনিসগুলো জানে কিনা। আপনি হঠাৎ করে একটা ইস্যু নিয়ে এসছেন যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেখানে 1% ভোট পেলে আপনি সেখানে 3টে পার্লামেন্টারি মেম্বার পাবেন, 3% পাইলে সেখানে 9টা পার্লামেন্ট মেম্বার পাবেন। সুতরাং দেখুন, এখানে একটা উদাহরণ দিই আমি। 1972 সালের যে প্রথম সংবিধান বাংলাদেশ হয় স্বাধীনতার পর, সেখানে 70 যে অনুচ্ছেদ, সেই 70 অনুচ্ছেদে কিন্তু
রাজনৈতিক দলের যারা এমপি হবেন তারা কিন্তু প্লট ক্রস করতে পারবেন না, যেটি এবার আলোচনায় আসছে যে দুটি ইস্যু ছাড়া প্লট ক্রস করা যাবে। তখন এই এজেন্ডাটা কেন নিয়ে আসা হয়েছিল? কারণ সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটা দেশে যদি আপনি এই প্লট ক্রসিং এর সিস্টেমটা ওখানে অব্যাহত থাকতো, তাহলে সরকার কখনোই স্টেবল হতো না, সরকার খুব দ্রুত ফল করত, এবং ওই সময় এটা প্রাসঙ্গিক ছিল। আজকে এই 70 ক্লসটাকে সংশোধন করে নিয়ে আসা হচ্ছে যে দুটি ইস্যুকে বাদ দিয়ে, বিশেষ করে অনাস্থা এবং আপনার বাজেট, এই দুটো ইস্যু ছাড়া সব ক্ষেত্রেই প্লট ক্রস করা যাবে। ইট ইজ এই মুহূর্তে প্রাসঙ্গিক। আপনি পেয়ার পদ্ধতিটি এই মুহূর্তে কোনোভাবে প্রাসঙ্গিক নয়, কারণ আমি যাকে ভোট দিব জনপ্রতিনিধি, এই যে ফরাদ ভাইকে আমি ভোট দিতে চাই, ভোট দিলাম ফরাদ ভাইকে, উনি জনপ্রতিনিধি হচ্ছেন না, জনপ্রতিনিধি হয়ে গেলেন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ ভাই। আমার তো প্রতিনিধি উনি, আমি আমার আশা ভরসার একটা জায়গা, ওনাকে ভোট দিব ডিউ টু আমি চাই আমার এলাকার উন্নতি হোক, আমাদের মানুষের উন্নতি হোক, আমি তার কাছে ডিমান্ড করতে পারবো, তার কাছে যেতে পারবো। কিন্তু আপনি কোনো নির্দিষ্ট ক্যান্ডিডেট থাকবে না, আপনি নির্দিষ্ট ক্যান্ডিডেট ছাড়া আমি ভোট দেব, আপনি পরবর্তীতে দলের চিহ্ন থেকে ভোট হবে এবং সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ আছে। আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে আপনি বলেছেন, ইস্যুগুলো তুলেছেন যে নির্বাচন, এই যে সংখ্যার জায়গা, সংখ্যা তো কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতক ভাবে, আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ইচ্ছাকৃতক ভাবে এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য ইস্যুগুলো নিয়ে আসা হয়েছে। তো সুতরাং আপনি যদি দেশের জন্য রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন, আপনি যদি জনগণের প্রতি আস্থা থাকে, জনগণের কাছে যদি আপনি আস্থাভাজন হতে পারেন, জনগণের মন যদি আপনি জয় করতে পারেন, জনগণের ম্যান্ডেট আপনি নিয়ে আসতে বা সেই জায়গাতে আস্থার, জনগণের প্রতি আপনার আস্থা নাই কেন? আপনি জনগণের আস্থা অর্জন করুন, অর্জন করার জন্য জনগণের কাছে চলে যান। আমার কথা হচ্ছে নির্বাচনে কে বিজয় হবে, কে সরকার গঠন করবে, এটা তো এখনো ডিসাইডেড না, আমরা তো এটা অ্যাডভান্স বলতে পারবো না। আমি আমি কোনো অনুমান ভিত্তিক কথা বলবো না। আমি মনে করি জনগণ, আপনি পরীক্ষার, আমি এক্সামিনেশন দিলাম, আমার পরীক্ষার খাতা দেখবে হচ্ছে আপনার জনগণ, আমি ভোট দিব, এই ভোটের খাতা পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের জনগণ। তো সুতরাং আপনি সেই জনগণের হাতে যদি আপনি এই দায়িত্ব না দেন, জনগণের হাতে এই মালিকানা যদি না দেন, তাহলে আপনি সেটিকে নতুন একটা থিওরি নিয়ে এসে সেটিকে এক ধরনের আপনার একটা আনবিকামিং একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছেন। এটিতে আমি মনে করি অপ্রত্যাশিত। বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের প্রকৃত অর্থেই যদি আপনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের প্রতি দেশপ্রেম থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি এই ইস্যুগুলো কখনোই প্রাসঙ্গিক ভাবে নিয়ে আসতে পারেন। আমি মনে করি, দেখুন, ভুটানের 2000, আমার কথা একটু আরেকটা কয়েকটা পয়েন্ট বলতে দেন। ভুটানের 2008-এ আপনি দেখবেন যে ভুটানের জিএনএইচ, যেটাকে বলে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, তারা পরীক্ষামূলকভাবে শুরু করেছিল, কিন্তু ভুটানের সরকার কতক্ষণ স্টেবল হয়েছে। তো সুতরাং আপনি এই যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, এই এই বিষয়টি নিয়ে আসার অর্থ হচ্ছে একটি অস্থিতিশীল একটা আপনার খুব শর্ট একটি সরকার, যেটি ফরদ ভাই বলেছেন, এটি কখন একটা ভার্নারেবল সরকার আমাদের আমাদের মতো দেশে সেটি প্রাসঙ্গিক কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি এইটা নিয়ে আমি একটু বলে শেষ করি, অন্তর্বর্তীকালীন সরকার 10 মাস পার হচ্ছে, আমি আপনাকে উইথ রেফারেন্স 26 কান্ট্রির রেফারেন্স এখানে দিতে পারবো। সেখানে যে সকল এই ইন্টারিম গভর্নমেন্টের যারা 2 বছরের অধিক সময় পার করেছে, এবং সেখানে 26টির মধ্যে 10টি দেশ যারা ফেল করেছে, ইনস্টিটিউশন ফেল করেছে, স্টেট ফেল করেছে, গভর্নমেন্ট ফেল করেছে। আপনি আফ্রিকার অনেকগুলো রেফারেন্স এখানে আমি নিয়ে আসতে পারবো। 2 নম্বর হচ্ছে, কিছু দেশ যারা 1 বছর বা 1.5 বছরের মাথায় ইন্টারিম গভর্নমেন্ট, তারা কিন্তু একটা ইলেকশন দিয়েছে, এবং যে ইলেকশনের মধ্য দিয়ে জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে মালিকানা, এটির মধ্য দিয়ে একটি নির্বাচিত জায়গায় আসছে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেছে, এবং তারা কিন্তু সেখানে সাকসেস স্টোরি আছে। আপনি শ্রীলঙ্কার কথা ধরুন না কেন, শ্রীলঙ্কা তো দলীয় ছিল, কিন্তু শ্রীলঙ্কা সেখান থেকে কিন্তু ইউটার্ন নিয়ে আবার তাদের একটা সঠিক জায়গায় আসছে। কি কারণে? কারণ তারা ইনস্টিটিউশন গুলো বিল্ড আপ করেছিল। আমাদের দেশে এমনিতেই বিগত, আপনি স্বাধীনতার পরে দেখবেন যে গণতন্ত্র বড় ধরনের মোটা দাগে হোঁচট খেয়েছে। আমাদের ইনস্টিটিউশন গুলো গড়ে ওঠেনি, গণতান্ত্রিক মূল্যবোধ গুলো তৈরি হয় নাই, মানুষের ভিতরে সেই চেতনা গুলো তৈরি হওয়ার সুযোগই আমরা দিই নাই। এবং লাস্ট 17 ইয়ার্সে তো আমাদের বাংলাদেশে টোটালি একটা শুধুমাত্র ডিক্টেটরিয়াল গভর্নমেন্ট, এটা একটা অলিগার্কি রেজিম ছিল, যেটি প্রত্যেকটি ভ্যালুস, ইনস্টিটিউশন, মানুষের গণতান্ত্রিক যে মূল্যবোধ সবকিছু ডিস্ট্রয় করে দিয়েছে, ইনস্টিটিউশন গুলো ডিস্ট্রয় করে দিয়েছে। সেই জায়গায় আপনি আমি বলতে পারি যে সদ্য একটা জায়গায় এসে এই 5th আগস্টের পরে যে প্রত্যাশা নিয়ে জনগণ রাস্তা নেমেছিল, যে
যে ফ্যাসিস্ট সরকারের পতন, আমরা ফ্যাসিস্ট নতুন করে যাতে জন্ম না নেয় সেক্ষেত্রে মৌলিক কিছু জায়গায় সংস্কার হওয়া উচিত, যেটির সাথে জনগণ একমত, রাজনৈতিক দলগুলো একমত। কিন্তু 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 কোনো 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 ম্যানুফ্যাকচার ইস্যু নিয়ে এসে নির্বাচনকে বিলম্বিত করা এবং রাষ্ট্রের মধ্যে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা কোন দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রত্যাশা হতে পারে না, লক্ষ্য হওয়া উচিত নয়। ধন্যবাদ।